বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। এটা আপনি যদি শুনে থাকেন, নুরুল কবির ভাই যে ইন্টারভিউ দিয়েছে, শেষ দিকের প্রশ্ন ছিল একেবারেই যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তবে আমার কাছে বিকল্প পদ্ধতিটা, আমি ইকোনমিক্সের লোক নই বা ব্যবসা বাণিজ্যের লোক নই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিকল্প পদ্ধতি দিকে আসলে যারা সিন্ডিকেট, আমরা অনেক দিন ধরে বলছি, বাট এটা বিহাইন্ড দ্য কার্টেন, তারা আমরা আসলে তাদেরকে চিনি না, জানি না, হয়তো সরকারের গোয়েন্দা সংস্থা বা সংশ্লিষ্ট সংস্থাগুলো জানে, কিন্তু আমরা এদেরকে দেখিনি বা জানি না এদের সম্পর্কে। কিন্তু তাহলে একটা শক্তিশালী একটা গ্রুপ যাদেরকে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, সব সরকারের আমলে ভাঙতে পারছে না। আগের আওয়ামী লীগ সরকার আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছিল অনেক কথাবার্তা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তার মানে এটা অত্যন্ত শক্তিশালী। সেইখানে তাদেরকে ঠেকানোর জন্য উনি বলছেন যে বিকল্প পদ্ধতি, মানে সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা সহজ করে, অর্থাৎ মধ্যস্বত্ব ভোগীদেরকে বিলুপ করা। তো সেটা দিয়া এটা, কারণ আপনি যখন যাবেন আপনি দেখবেন যে সমস্ত অঞ্চলে ধান হয় বেশি, সে সমস্ত অঞ্চলে কিন্তু এই সিন্ডিকেটের লোকজন জমিতে চাষ করার আগেই টাকা দিয়ে আসে কৃষককে। ফলে সে জমি ধান হোক আর না হোক, লসটা কৃষকের হয় না। ফলে কৃষক অবলীলায় তাকে আস্তায় রাখে। ফলে সিন্ডিকেট তো সে ধান রোপণ থেকে শুরু করছে, বিক্রি তো পরের কথা, গুদামজাত তো পরের কথা। সো ফলে ওই শক্তিশালী সিন্ডিকেটকে আপনি শুধুমাত্র পরিবহন সহজলভ্য করে, যে আমি তো প্রোডাকশন আপনাকে দিব না, কারণ আমি তো অলরেডি একজনকে কথা দিয়ে ফেলেছি, আমি তো সরকারকে দিব না, কারণ আমাকে টাকা দিচ্ছে। এই বছর যদি ধান নাও হয়, পোকায় খায়, সে লসটা তার, কৃষক তাই বলছে। তাহলে এখন এই সিন্ডিকেট কীভাবে এই ক্ষণস্থায়ী পদ্ধতি বা একটা টেম্পোরারি ম্যানেজমেন্ট দিয়ে ক্রাইসিস ম্যানেজ করা, হয়তো বা ম্যানেজ করা যাবে এইবার, কিন্তু পরের বার এটা তো লেগেই থাকবে। আসলে আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি, হয়তো ইকোনমিক্সটা ভালো বলতে পারবেন। আচ্ছা, আপনার কাছে অন্য একটা প্রশ্ন আছে, যদি আপনি এর দর্শকের প্রশ্ন উত্তরে কিছু বলেন তার আগে। ধন্যবাদ। আমি মনে করি যে সিন্ডিকেট শব্দটা আমরা সবসময় বলি, মিডিয়াতেও আলোচনা হয়, মানুষও এটা নিয়ে কথা বলে, কিন্তু এখানে সিন্ডিকেটের চেয়ে বাজার ব্যবস্থাপনায় যে সমস্যাটা সবচেয়ে বেশি আমরা সরকারে এসে ফেস করছি, সেটা হচ্ছে মনোপলি। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আসলে এত বেশি মনোপলি চলছে বা ডুওপলি চলছে যে আসলে একজন দুজন ব্যবসায়ীর হাতে একটা নির্দিষ্ট পণ্যের বাজারটা পুরো কুক্ষিগত হয়ে আছে। এখন আপনি যদি সেই ব্যবসায়ীকে এসে সিন্ডিকেট ভাঙ্গার কথা বলে বা সিন্ডিকেট ভাঙ্গার জনদাবি যে আমরা বলি আর কি, তো ওই ব্যবসায়ীকে জেলে পুরে দেন, তাহলে এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। তো সেক্ষেত্রে সরকার যেই উদ্যোগগুলো নিচ্ছে বলে আমি কাছে থেকে দেখছি, সরকার চেষ্টা করছে মনোপলিটা ভেঙে দেওয়ার এবং আরও ব্যবসায়ী যাতে ওই নির্দিষ্ট পণ্যের ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে, যাতে কম্পিটিটিভনেসটা বাড়ে। শুধুমাত্র পরিবহন খরচের কথা, পরিবহন ব্যবস্থা সহজীকরণের কথা সাইফুল বলেছে, সেটা নয়, সেটা একটা পার্ট। এটার বাইরে আমি মনে করি যে সরকার কম্পিটিটিভনেসটা বাড়ানোর চেষ্টা করছে। আমি একটা পণ্যের উদাহরণ দিই। আপনি যদি সয়াবিন তেলের কথা বলেন, ভোজ্য তেলের কথা বলেন, বাংলাদেশ থেকে ভোজ্য তেল, বাংলাদেশের ভোক্তাদের জন্য ভোজ্য তেল আমদানি করে মাত্র 4টা কোম্পানি আমদানি করতে, এর মধ্যে একটা কোম্পানি এখন আসলে আর ব্যবসায় নাই, সালম গ্রুপ। আর যে 3টা কোম্পানি আমদানি করে তাদের 70% যে রিফাইন্ড, নন রিফাইন্ড যে তেলটা, এই 70% বাজারই আসলে তাদের কাছে। অন্য কেউ যদি অর্থও থাকে, ইভেন সরকারও যদি সেখানে অর্থ দিয়ে আমদানি করতে চায়, সরকারের পক্ষে সেটা সম্ভব না। এই কারণে যে এই তেলটাকে রিফাইন করার যে সক্ষমতা, এই সক্ষমতা শুধুমাত্র এই 3টা কোম্পানিরই আছে। এখন আপনি যদি মনে করেন যে ভোজ্য তেলের দাম কেন বেড়ে যাচ্ছে, এই 3টা কোম্পানি সিন্ডিকেট করে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিচ্ছে এবং আপনি এই 3টা কোম্পানির মালিককে জেলে ঢুকিয়ে দিলেন, তাহলে তো এই তেলটা রিফাইন্ডই হবে না। তারা সে যদি বলে যে না, আমি পারছি না, আমি আর আমদানি করব না, তো সেখানে সাপ্লাই চেনে একটা ডিসরাপশন হবে। তো এই জন্য এই বিষয়টা সাইফুল যথার্থই বলেছেন যে এটা খুব সহজ বা সরলীকরণ করার কোনো সুযোগ নেই। এখানে বাজার ব্যবস্থাপনা একটা জটিল বিষয়। সরকার আন্তরিকভাবে কাজ করছে, আমি শুধু এটুকুই বলতে পারি। এই আন্তরিকতার কিছু কিছু ক্ষেত্রে সুফল দেখা গেছে, কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি সুফল হয়তো আসেনি। তবে আমার বিশ্বাস, যদি সরকার বা আন্তরিকভাবে যেভাবে কাজ করছে, এটা কাজটা করে যেতে পারে এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এইটার ধারাবাহিকতাটা ধরে রাখে, তাহলে একটা সময় না একটা সময় এই মনোপলিগুলো ভেঙে যাবে, এটা যেতে বাধ্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছি, যেটা আছে, অনেকেই প্রশ্ন করছেন যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে এবং
যারা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন তারা বলছে 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র সরকারকে দিতে হবে, যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি ঘোষণাপত্র দিবে। আজকে জাতীয় নাগরিক কমিটি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, তারা বলছে তারা খুবই হতাশ যে তারা যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা সরকার যে তাদের আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের কাজ কোনো কিছু তারা অগ্রগতি কিছুই দেখতে পাচ্ছে না, এটা নিয়ে তারা হতাশ। ধন্যবাদ আপনার। নাগরিক হিসেবে তাদের দাবি জানানোর তো অবশ্যই সুযোগ আছে এবং সেই দাবির অগ্রগতি কদ্দূর সেটা আসলে সেটাও তারা জানতে চাইতেই পারেন সরকারের কাছে এবং তারা মনে করতে পারেন যে তারা হতাশ। কিন্তু আমি একটা জিনিস মনে করি, সরকার যেহেতু একটা ঘোষণা দিয়েছে এবং এটা সরকার দায়িত্ব নিয়েই কিন্তু প্রকাশ্য সংবাদ সম্মেলন ডেকে বলেছে, সরকারের দিক থেকে এটাকে বাস্তবায়নের কিছুটা দায় আছে এবং সেই দায় থেকে সরকার কিন্তু কাজও করছে। সব কাজ যে আপনার একেবারে সবাইকে লোক দেখিয়ে করতে হবে এমন কোনো বিষয় নাই। রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা, এটা একটা চলমান প্রক্রিয়া। এই আলোচনা নানা প্ল্যাটফর্মে নানা ফোরামে হতে পারে এবং নানাভাবে হতে পারে। আমি মনে করি যে সেই আলোচনা চলমান আছে, নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের পরে বা একটা কাজের যদি একটা যথার্থ অগ্রগতি হয় বা সিগনিফিক্যান্ট একটা যদি ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে সেটা আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেব। এটা নিয়ে কারো সংশয় বা দ্বিধা থাকার কোনো কারণ নেই। 15 জানুয়ারি যে সময় বেঁধে দিয়েছে এটা সম্ভব, সেটা তাদের দাবি এবং তারা তাদের দিক থেকে সঠিক। তারা নাগরিক হিসেবে তারা তাদের দাবি তো অবশ্যই জানাতে পারেন, কিন্তু আমাদের যেহেতু এটা আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, সবার সাথে আলোচনা করতে হবে, কিছুটা সময় তো লাগতেও পারে। তো যেহেতু এটা ঐক্যমতের একটা বিষয় আছে, তো আমি মনে করি না যে এই ক্ষেত্রে যদি 2-1 দিন এদিক ওদিকও হয় তাতে খুব বড় সমস্যা হবে।